মার্কিন ট্যারিফ হার কমার বিষয়ে আশাবাদী বাণিজ্য সচিব। ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করবে বাংলাদেশ। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্তি ইস্যুতে বিতর্ক, ক্ষমতায় গেলে তুলে দিতে চান আমির খুসরো, ভিন্নমত অর্থ উপদেষ্টার। নিউমরিন টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চলছে শ্রমিকদের কর্মবিরতি, ক্ষয়ক্ষতি নিরূপণ করবে ৬ সদস্যের কমিটি। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবিয়া স্মৃতি। আগামী ৯ ফেব্রুয়ারি ট্যারিফ ইস্যুতে চুক্তি স্বাক্ষর হবে যুক্তরাষ্ট্রের সাথে। ২০% ট্যারিফ নির্ধারিত রয়েছে, এটা আরও কমানোর বিষয়ে সরকার আশাবাদী। সচিবালয়ে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র থেকে বিমান কেনার বিষয়ে আলোচনা চলছে, দাম কেমন, কখন দিতে হবে এটা নিয়ে সমঝোতার চেষ্টা চলছে। এ সময় বাণিজ্য সচিব আরও জানিয়েছেন যে ভারত ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে, এতে বাংলাদেশ পিছিয়ে যাবে না। এক্ষেত্রে ভারত বাংলাদেশের প্রতিযোগী নয়। রমজানের বাজার প্রস্তুতি নিয়ে সচিব আরও বলেছেন যে সবকিছু স্বাভাবিক রয়েছে, বাজার ব্যবস্থাও নিয়ন্ত্রণে থাকবে। একটা উপকরণ আনলে সেটার উপরে সেই দেশে 3 পয়েন্ট সামথিং হয়তো বা মানে নেগেটিভ। আপনারা জানেন যে রেসিপ্রোকাল ট্যারিফের বর্তমান আমাদের যে রেটটা সেটা হলো 20%, এবং অন্যান্য দেশেও এরকম কয়েকটা দেশে 8% আছে, অনেক কিছু দেশ অনেক বেশিও আছে। তা আমরা আশা করছি যে মানে হয়তো কিছু কমতেও পারে, এই ধরনের একটা ধারণা। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্তি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এক পক্ষ বলছে যে অর্থ মন্ত্রণালয়ের এই দফতর থেকে রাজনৈতিক হস্তক্ষেপে নিয়ন্ত্রিত হয় ব্যাংকিং খাত। এফআইডি বিলুপ্তির পক্ষে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। তবে অর্থ উপদেষ্টা মনে করেন যে বিলোপ নয়, সরকারের হাতে এই ধরনের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান রাখা উচিত। বিশ্লেষকরা বলছেন যে বিভাগ বিলীন না করে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং বীমা খাত পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করা দরকার। রিমন রহমানের রিপোর্ট। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয়ের একটি স্বতন্ত্র দপ্তর। ২০১০ সালে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিষ্ঠা করা হয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। পরে বিতর্ক ওঠায় ২০১৭ সালে পরিবর্তন হয় নাম, ব্যাংক বাদ দিয়ে নতুন নামকরণ হয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বা এফআইডি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় আলোচনায় আসে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তখন ওএসডি হন এই বিভাগের সচিব ডক্টর এম আসলাম আলম। কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন গভর্নর জানান, রিজার্ভ চুরির পর সচিবকে তা অবহিত করা হয়, কিন্তু সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছিলেন তিনি এই ঘটনা জানতেন না। দীর্ঘ সময় ধরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নিয়ন্ত্রণ হয় ব্যাংক খাত। রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংকের ঋণ বিতরণ, চেয়ারম্যান ও এমডি নিয়োগ সহ নানা ক্ষেত্রে করা হয় হস্তক্ষেপ। পরিবর্তিত এই সময়ে নানা মহল থেকে এই বিভাগ বিলুপ্তির দাবি তোলা হয়। বিএনপি ক্ষমতায় এলে বিলুপ্ত করার ইচ্ছাও জানান সাবেক এই মন্ত্রী। ফাইন্যান্স মিনিস্ট্রিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থাকার কোনো সুযোগই নেই। কিছু আপনি অর্থ মন্ত্রণালয় নিয়ে যাবেন, কিছু বাংলাদেশ ব্যাংকে দেবেন, তাহলে তো এটার কোনো ওভারঅল আপনার যে স্বচ্ছতার মাধ্যমে এটা যে ওয়াচডগের আন্ডারে পরিচালিত হবে সেটা তো থাকতো না। সুতরাং আমরা সরাসরি এটাকে বাদ দিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে আমরা এটা বাংলাদেশ ব্যাংকে দিয়ে দেব। তবে বাংলাদেশ ব্যাংক থাকা সত্ত্বেও সরকারের হস্তক্ষেপের জন্য পৃথক বিভাগ রাখার পক্ষে অর্থ উপদেষ্টা। এফআইডি বিলুপ্ত চান না এই নীতি নির্ধারক। একটা সভারেন একটা যদি পাওয়ার না থাকে, অ্যান্ড হুইচ ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য ফাইন্যান্স ডিভিশন, এফআইডি ডিভিশন, ইআরডি ডিভিশন, ওরা একেবারে নাই, সবাই প্রাইভেট করে দিলেন, সেটাতে আপনার আলটিমেটলি জবাবদিহি কাকে করবেন? জানান, বিশ্বের অনেক দেশেই আছে নিয়ন্ত্রণমূলক সরকারের এমন বিভাগ। সার্বিক সরকারি ম্যাক্রো ইকোনমিক পলিসি অ্যান্ড সোভারেন পলিসি সেটা তো ঠিক করবে গভর্নমেন্ট, এবং গভর্নমেন্টের অঙ্গ হলো মিনিস্ট্রি, তাই না, তার ডিভিশনগুলো। অতএব একেবারে উঠেই দিয়ে একেবারে একদম চলবেন,
তবে যে যার মতো দিক হারায় সের মতো একদিকে চলতে থাকবে। বিশ্লেষকরা বলছেন বিলুপ্ত নয়, তদারকির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোনো সময় এফআইডি অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে এবং তারা তখন সব কিছুতেই, এবং বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রেও তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে হস্তক্ষেপ করতে সক্ষম হয়েছে। কোনগুলো এফআইডির দায়িত্ব আর কোনগুলো বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে বিশেষ করে এই জায়গাটায় একটা আপনার পরিষ্কার সীমারেখা থাকা উচিত। দ্বৈত শাসন ঠেকানো ও আর্থিক শৃঙ্খলা ফেরাতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্তি চায় বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিল। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের দ্বিতীয় দিনের মতো চলছে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি। সকাল 8টায় কর্মসূচি শুরু হয়েছে, তবে বন্দর কর্তৃপক্ষের দাবি প্রথম দিনের চেয়ে প্রভাব কিছুটা কম। সেখানে বেশিরভাগ শ্রমিকই যোগ দিয়েছেন কাজে, যদিও শ্রমিকরা বলছেন যে কাজ বন্ধ রেখেছেন তারা। কালো পতাকা মিছিল সহ নানা ধরনের কর্মসূচি রয়েছে তাদের। এদিকে বন্দর এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ গণবিজ্ঞপ্তি জারি করেছে সিএমপি। তবে ভোটের প্রচার প্রচারণা এর আওতামুক্ত বলে জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে। এর আগে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বন্দরের কার্যক্রমে অস্থিরতা তৈরির দায়ে 4 শ্রমিককে চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও বন্দরে বদলি করা হয়েছে। এই সাথে কর্মবিরতির কারণে ক্ষয়ক্ষতি নিরূপণের 6 সদস্যের কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার 8 ঘণ্টা কর্মবিরতি পালন করে শ্রমিকেরা। যে অবস্থা, কারণ আমাদের পেটটা কেমন চলবে, আমরা কেমন চলবো, আমরা তো শ্রমিক। বন্দরে যদি 1 মাস 1.5 মাস যদি কিনে আন্দোলন চলে, আমাদের কোনো সমস্যা যদি মাসিক টাকা দিয়ে দিত, যেহেতু আমরা দৈনিক কাজ করি, গাড়ি চাকা না ঘুরলে আমরা পেটে ভাত জুটবে না। একটা সুস্থ সমাধান করে দেখ, যাক হেরা চলুক, আমরাও চলি। স্পষ্ট নির্দেশনা আছে, আমরা আইন শৃঙ্খলা রক্ষার্থে, বন্দরের কার্যক্রম রক্ষার্থে যে কোনো ধরনের আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। দেশের বাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম। গত মাসে প্রতি লিটারে 2 টাকা দাম কমানো হয়েছিল। ফেব্রুয়ারির প্রথম দিনেই আরও 2 টাকা কমানো হয়েছে। নতুন দামে বিক্রি হচ্ছে পেট্রোল, অকটেন, ডিজেল এবং কেরোসিন। শনিবার রাতে জ্বালানি মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রতি লিটার ডিজেলের দাম 102 টাকা থেকে কমিয়ে 100 টাকা নির্ধারণ করা হয়েছে। কেরোসিনের দাম 114 থেকে কমিয়ে 112 টাকা। পেট্রোলের দাম প্রতি লিটার 118 টাকা থেকে কমিয়ে 116 টাকা। অকটেনের দাম 122 থেকে কমিয়ে 120 টাকা করা হয়েছে। এর আগে 124 টাকা ছিল, ওখান থেকে 2 টাকা কমছে। কমার পরে আবার 122 টাকা ছিল, পরে আবার কালকে রাত্রে 12টার পর থেকে আবার 2 টাকা কমছে। তো বাড়াওয়ালা তো আপনার অনেকটা একবারে বাড়াইলা, আর এই যে মনে করেন যে 2 টাকা কমাইছেন, আপনারা সবাই দেখাইতেছে। এরকম যেরকম বাড়াইছে এরকম কমান যায় না। ভারতীয় চালের চাহিদা কম থাকাতে গতি আসেনি আমদানিতে। সরকার 2 লাখ টন চাল আনতে 232 জন ব্যবসায়ীকে অনুমতি দিয়েছে। তবে বেশিরভাগ আমদানিকারক বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এদিকে হিলি বন্দরের পাইকারি বাজারেও কমেছে ব্যবসায়ীদের আনাগোনা, তবে কমতে শুরু করেছে দাম। দেশের বাজারে চালের দাম সহনীয় রাখতে 18 জানুয়ারি 2 লাখ টন চাল আমদানির অনুমতি দেয় সরকার। 21 জানুয়ারি থেকে হিলি স্থল বন্দরে চাল আসতে শুরু করলেও গতি বাড়েনি আমদানিতে। প্রতিদিন 8 থেকে 10 ট্রাক চাল আসছে। ব্যবসায়ীরা বলছেন স্থানীয় পর্যায়ে তেমন চাহিদা নেই। আগে যেরকম মালে একটা চাহিদা ছিল, যে মাল নিয়ে কারাকারি, ওরকম ব্যবস্থা নাই। বর্তমান বাজার বিক্রি হচ্ছে 44 টাকা কেজি। ওই পার থেকে আনলে পড়তেছে 43 টাকা উপরে, 44-এর কাছাকাছি। এই জন্য এলসি দেওয়া পারছি না, মানে লস আইটেম হয়ে গেছে এখন। হিলির পাইকারি চালের বাজারেও ব্যবসায়ীদের আনাগোনা কম। আমদানির শুরুর দিকে প্রতি কেজি সরু চাল 65 থেকে 66 টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকায়। মোটা জাত বিক্রি হচ্ছে 41 থেকে 40 টাকা দরে। দেশের যে চাল আছে, এই চাল দিয়ে আমাদের হলো নেই, কিন্তু কিছু কিছু কৌটিপতি আছে, এনারা চাল রেখে দেয়। যে ইন্ডিয়ান চাল আসা বন্ধ হয়ে গেছে, তখন ওরা কেজিকে 10 টাকা বেশি করে বেচার চিন্তা ভাবনা করছে। গতবারে চালের আমদানি পাটিপত্র বেশি ছিল, বেচা কিনা ভালো ছিল। এবারে চাল ঢুকছে কিন্তু পাটিপত্র নাই। তাদের চাহিদা আরো কম রেটে তারা মাল কিনতে চায়, ওই জন্য চাল তেমন বিক্রি হচ্ছে না। আর চাল তেমন পরিমাণে ঢুকতেছেও না, গতবারের তুলনায় এবার চালের পরিমাণটা কম।
সরু জাতের শম্পা চাল আমদানিতে খরচ পড়ছে প্রতি টন 470 থেকে 460 মার্কিন ডলার। মোটা জাতের স্বর্ণা চাল আমদানিতে খরচ পড়ছে 335 থেকে 340 ডলার। কাস্টমস বিভাগ বলছে এক সপ্তাহে স্থলবন্দর দিয়ে 6,357 টন আমদানি হয়েছে। আজ পর্যন্ত 199টি ভারতীয় ট্রাকে 8,500 মেট্রিক টন চাউল বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে চাউল প্রবেশ করার সাথে সাথে শুল্কায়ন, পরীক্ষণ এবং ডিউটি পরিশোধ করে দ্রুত ছাড়গ্রহণ করা হচ্ছে। আমদানি করা চাল বাজারজাত করতে হবে আগামী 3রা মার্চের মধ্যে। শাহজিন অন্তরা, যমুনা নিউজ। দর্শক, এবার আমরা একটু চালের বাজার পরিস্থিতি জেনে নিতে চাই। আমরা যেতে চাই এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়াতে, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, কিছুক্ষণ আগেই তো হিলির একটা রিপোর্ট দেখছিলাম চালের, সেখানে কিন্তু চালের দাম কমেছে। এখানকার কি অবস্থা চালের বাজারে, দাম কমেছে কিনা? স্মৃতি, আসলে ব্রাহ্মণবাড়িয়ার চালের বাজার কিন্তু আসলে একেবারেই অপরিবর্তিত রয়েছে। এই সপ্তাহে আমরা কথা বলছিলাম এখানকার চাল ব্যবসায়ীদের সাথে, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে বিশেষ করে যে নতুন চাল যেটা, সেটা চালের মান প্রকার ভেদে সেটি 54 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে এবং যেটি পুরনো চাল সেটি 60 থেকে 62 টাকা দরে কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে স্থানীয় বাজারে। আসলে তেমন কোনো পরিবর্তনের কথা কিন্তু বলছেন না এখানকার ব্যবসায়ীরা। তারা বলছেন যে চালের বাজারটি চলতি সপ্তাহতেই অপরিবর্তিত রয়েছে। তবে নতুন চালের যে দর্শক, এবার জানিয়ে দিব আপনাদেরকে আজকের পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট। আজকে সপ্তাহের প্রথম কার্যদিবসে আমরা কি দেখতে পাচ্ছি, সকাল থেকে কিন্তু এক ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে ইন্ডেক্সগুলোতে। আজকে ঢাকা শেয়ার বাজারে প্রধান সূচক যেটি ডিএসসি ব্রড ইন্ডেক্স, সেটি কিন্তু 39 পয়েন্টের মতো বেড়েছে এবং 5,193 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। প্রতিটি সূচকও বেড়েছে। ডিএসসি এস সূচক যেটি, সেটি 8 পয়েন্টের মতো বেড়েছে, 1042 পয়েন্টে রয়েছে এই সূচকটি। ডিএস 30 সূচক যেটি, সেটি 1997 পয়েন্টে অবস্থান করছে, 10 পয়েন্টের মতো বেড়ে। টোটাল ট্রেড হয়েছে আজকে ঢাকা শেয়ার বাজারে 626,68 লাখ টাকা শেয়ার। এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, আজকে শেষে অবশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কিন্তু ঢাকা শেয়ার বাজারে বেড়েছে। 168টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 162টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 62টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20-তে আজকে লিড করছে ডোমিনেন্স। এই কোম্পানি আজকে টোটাল ট্রেড করেছে 23,88 লাখ টাকার মতো শেয়ার এবং এই কোম্পানি আজকে সকাল থেকে ট্রেড হয়েছে 29 থেকে 31 টাকার মধ্যে। 31 টাকা 40 পয়সা এই কোম্পানির লাস্ট প্রাইস ছিল। ব্র্যাক ব্যাংক দ্বিতীয় অবস্থানে আছে এবং এই কোম্পানি আজকে লাস্ট প্রাইস ছিল 73 টাকা 10 পয়সা। টোটাল ট্রেড করেছে 19,88 লাখ টাকার মতো শেয়ার। 16,10 লাখ টাকা কিছু বেশি লেনদেনে ইসলামী ব্যাংক এটি তৃতীয় অবস্থানে আছে আজকে টপ 20-এর এবং এই কোম্পানি কিন্তু লাস্ট প্রাইস ছিল 47 টাকা 70 পয়সা। আজকে চট্টগ্রাম শেয়ার বাজারে কি অবস্থা, সেটিও কিন্তু আজকে সকাল থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা দেখতে পাচ্ছিলাম ঢাকা শেয়ার বাজারের মতোই। সার্বিক সূচক যেটি সিএসপি, সেটি আজকে 110 পয়েন্টের মতো বেড়েছে এবং 14,579 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। সিএসসি এস এবং সিএসসি 30 সূচকের কিন্তু এক ধরনের উত্থান দেখতে পাচ্ছি। সার্বিক আজকে টোটাল ট্রেড করেছে সিএসসি 6,13 লাখ টাকার মতো শেয়ার এবং সকাল থেকে ট্রেড হয়ে গেছে 174টি প্রতিষ্ঠানের মধ্যে। এখানেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। 90টি কোম্পানির শেয়ারের দাম আজকে দিন শেষে বেড়েছে। সিএসসিতে 57টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 27টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল আমার হাতে পুঁজিবাজারের লাস্ট আপডেট। আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। দেশের স্বর্ণের বাজারে চলছে চরম অস্থিরতা। গতকাল সকালে কমলেও রাত না গড়াতেই ভরিতে কিন্তু 4,000 টাকার উপরে বেড়ে গেছে। 22 ক্যারেটের প্রতি ভরির দাম উঠেছে এখন 2,59,699 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজস রাতেই স্বর্ণের দাম বাড়ানোর এই ঘোষণাটি দিয়েছে। এর আগে শনিবার সকালে প্রতি ভরিতে স্বর্ণের দাম কমেছিল 15,746 টাকা। ফলে সারাদিন প্রতি ভরি স্বর্ণ 2,55,617 টাকায় বিক্রি হয়েছে। এর আগে শুক্রবার স্বর্ণের দাম ভরিতে কমেছিল 14,638 টাকা। বাজস বলছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশে। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি 2,041 টাকা বেড়ে হয়েছে এখন 1,73,910 টাকায়।
এদিকে বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড দাম নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ভূ রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ সংঘাত, অর্থনৈতিক চাপেই ঊর্ধ্বমুখী এই দাম। রয়েছে মার্কিন শুল্ক নীতিরও প্রভাব। শেয়ার বাজারের অনিশ্চয়তায় স্বর্ণ ক্রয়ে অর্থলগ্নিকে নিরাপদ মনে করছেন বিনিয়োগকারীরা। কেন্দ্রীয় ব্যাংকগুলো বাড়িয়েছে স্বর্ণ কেনার পরিমাণও। বেশ কিছুদিন ধরেই অস্থির স্বর্ণের বাজার। লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, ছুঁয়েছে রেকর্ডের ঘর। বিশ্লেষকরা এর কারণ হিসেবে দাঁড় করাচ্ছেন বৈশ্বিক অস্থিতিশীলতাকে। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে উত্তাল ইউরোপ, অন্যদিকে সংঘাত সহিংসতা চলছে এই মধ্যপ্রাচ্যে। তার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের শঙ্কা। এই ভূরাজনৈতিক সংকটকেই স্বর্ণের মূল্য বৃদ্ধির অন্যতম কারণ বলছেন বিশ্লেষকরা। বৈশ্বিক পরিস্থিতি অস্থির হলেই স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। বাণিজ্যিক অস্থিরতা, ভূ রাজনৈতিক সংকট, মার্কিন রাজনৈতিক অনিশ্চয়তার মতো পরিস্থিতির কারণে স্বর্ণের দাম বেড়েই চলেছে। অন্যদিকে মার্কিন শুল্কনীতি, ডলারের দরপতন এবং বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির আশঙ্কার কারণে বিনিয়োগকারীরা খুঁজছেন অর্থলগ্নির নিরাপদ পথ। সেক্ষেত্রে স্বর্ণ কেনাই স্থিতিশীল এবং নিরাপদ বলে মনে করছেন বিনিয়োগকারীরা। স্বর্ণের মালিকানা কোনো ঋণ বা বিনিয়োগ প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত নয়। যখন নানা ধরনের অনিশ্চয়তা দেখা দেয়, তখন নিশ্চয়তা এবং বৈচিত্র্য আনার অসাধারণ এক পথ হতে পারে স্বর্ণ। এর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনাকেও দায়ী করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন বিভিন্ন দেশের ব্যাংক রিজার্ভ হিসেবে স্বর্ণ কিনছে, যার কারণে দাম আরও বাড়ছে। এর পাশাপাশি ডিজিটাল মুদ্রা কোম্পানিগুলো স্বর্ণ কেনার হার বাড়িয়েছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।